জেন্টলম্যান, আপনারা জানেন যে দেবী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দেশে বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। ফুড, গার্মেন্টস, টি, সিরামিক, স্টিল সব ক্ষেত্রেই আমাদের অগ্রগতি অব্যাহত। আপনাদেরকে পরিষ্কার একটা কথা জানিয়ে দিতে চাই, আমার সঙ্গে বিজনেস করতে হলে আমার কোনো কন্ডিশন চেঞ্জ করলে চলবে না। আপনারা অলরেডি 7 নম্বর কন্ডিশন চেঞ্জ করেছেন। দেখুন স্যার, এটা বড় কোনো চেঞ্জ নয়। কোটি কোটি টাকার প্রজেক্ট, এখানে 10% ছাড় এমন কিছু বড় ব্যাপার নয়। আপনাদের কাছে বড় কথা নয়, কিন্তু আমাদের কাছে অনেক বড়। আমরা যেমনি কাউকে ঠকিয়ে লাভ করি না, ঠিক সেইভাবে আমরা 1% ছাড়তে রাজি নই। এটা কিন্তু আপনার জিত মিস্টার মল্লিক। নো, এটাই আমাদের কোম্পানি পলিসি। এক্সকিউজ মি। হ্যাঁ বলো কালী কাকা। কি, দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে? এক কাজ করো, তুমি ডক্টর মিত্রকে ফোন করো, আমি এক্ষুনি আসছি। আই এম সরি জেন্টলম্যান, আলোচনাটা আগামীকাল করতে হবে। আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আই হ্যাভ টু গো। স্যার, আজ রাত 12টার ফ্লাইটে আমরা সিঙ্গাপুর চলে যাব, তাই আলোচনাটা এক্ষুনি সেরে নেওয়া জরুরি, নইলে প্রজেক্টটা ক্যান্সেল করতে হবে, তাই তো? বেশ, আপনারা যদি তাই চান তাই হবে। স্যার বুঝতে পারছেন কত টাকা হাতছাড়া হয়ে যাবে? হাউ মাচ? 5 কোটি, 7 কোটি, নাকি তার চেয়ে একটু বেশি? কিচ্ছু যায় আসে না। আজ এই কোম্পানির সবচেয়ে বড় অ্যাসেট হলো দেবী, মাই ওয়াইফ। আমি আসি। স্ট্রেঞ্জ, 1% ছাড় দিতেও রাজি নয়, অথচ স্ত্রীর জন্য এত কোটি টাকা লাভের প্রজেক্ট বাতিল করে চলে গেলেন। দেবী, এ কি সব অন্ধকার কেন? দেবী, কালী কাকা! কালী কাকা! Good news, Mr. Mullik. You are going to be father. Mrs. Mullik মা হতে চলেছেন। আপনি সত্যি বলছেন ডাক্তার? সত্যি আমি মা হতে চলেছি? শিওর ম্যাডাম, কিছু ওষুধ দিলাম, এগুলো ঠিকঠাক খাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাকে এখন একটু সাবধানে থাকতে হবে। মিস্টার মল্লিক, আসছি। আসুন। এই, তুমি বাবা হতে চলেছ, তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? বলছিলাম, এত তাড়াতাড়ি মা না হলে কি? মানে? মানে তোমাকে ভালোবাসা স্বাদ এখনো মিটলো না, এখন বাচ্চার কি দরকার? আচ্ছা তুমি কি পাগল? হ্যাঁ, 10 বছর ধরে আমরা সংসার করছি, এখন আমাকে ভালোবাসা স্বাদ মিটলো না? সত্যি বলছি, মনে হয় এই তো সেদিন তুমি আমার ঘরে এলে। বলো না দেবী, আর কিছুদিন পর মা হলে কি তোমার আপত্তি আছে? ছেলে মানুষই করো না, সন্তান এলে আমাদের দুজনের সম্পর্ক আরো মধুর, আরো গভীর হবে, দেখো। কি খবর? সুখবর, ম্যাডামের চমৎ ছেলে হয়েছে। আমার দুটো ভাই হয়েছে। কি আনন্দ, কি আনন্দ! খুব ভালো আছে, খুব ভালো আছে। চল মা, চল মা। বড় খোকা, শুনেছ? আচ্ছা, এত বড় বাড়িতে তোমার জায়গার অভাব? আমার জায়গা তো দেখছি না, দখল না। হয়ে গেছে, আমি শোবো কোথায়? উফ, ওদের তুমি হিংসে করবে না তো? যাও, অনেক জায়গা আছে, গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, ওদেরকে একদিকে নিয়ে গেলে হয় না? না, হয় না। কি হয়েছে? না না না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, গিয়ে যাও না। শোনা না, কি হলো? যাও, অনেক রাত হয়ে গেছে। না না না, শোন, তোদের বাবা না ভীষণ ছেলে মানুষ। কি হচ্ছে শুনে? এই দেবী তোমার সময় দিতে পারে না,
পাচ্ছি না। বাজে কথা বলো না তো, এত বছর হয়ে গেল নিজের টাইটাও বাঁধা শিখলো না, আবার বউয়ের দোষ ধরা হচ্ছে। ওফো, আমি কি করবো বলো তো? তোমার ছেলেরা চায় না আমি তোমার সঙ্গে একটুও থাকি। ওই দেখো আবার কান্না শুরু করেছে। তুমি একটু কষ্ট করে বেঁধে দাও না প্লিজ। স্যার আপনার ফোন বাজছে। তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? স্যার আপনি আমায় ডেকেছিলেন কিন্তু কিছু বলেননি, তাই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যান যান আপনি। ওকে স্যার। এত ভালোবাসার আর আমার দরকার নেই। কি হলো? তোমার বড় খোকা আমার ফোনটাও রিসিভ করলো না কালী কাকা। ও কি আমায় সত্যি সত্যি ভুল বোঝা শুরু করলো? তুমিও তো দেখছি বেশি বেশি ভাবতে শুরু করলে বৌমা। এত বছরের জীবনে একটা পরিবর্তন এসেছে তো, তাই একটু মান অভিমান হতেই পারে, সব ঠিক হয়ে যাবে। আসতে পারি? মাই গড, কি ব্যাপার তুই? এত বছর পর কোন ছিলি কোথায়? বস বস বস। চুপ করে আছিস কেন? বল কোথায় ছিল? হঠাৎ একটা অতিথি পাখি মতন কোথা থেকে উড়ে এলি? ওই সাইবেরিয়ার মতন কোন একটা দেশ থেকে উড়ে এলাম। আসলে কি, পৃথিবীটা ছোট তো, যাত্রা যেখান থেকে শুরু হয় সেখানেই ঘুরে ফিরে চলে আসছে। কি রে, গালে হাত বোলাচ্ছিস যে? না, ও কিছু না, মুদ্রারস মুদ্রারস। তাই বল, আমি ভাবলাম তোকে আবার কেউ চড় মারলো নাকি। হ্যাঁ, কেমন আছিস বল? ভালো নেই, তুমি সাহায্য করলে একটু ভালো থাকতে পারবো। ঠিক আছে, চল 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 বাড়ি চল, একসঙ্গে আমরা লাঞ্চ করবো, আর খেতে খেতে তোর সব গল্প শুনবো। হ্যাঁ, চল 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 বাড়ি চল। ওমা, বন্ধুকে নিয়ে খেতে আসছে? তাহলে তো আরো কিছু মেনু বাড়াতে হবে। আমরা তো আর পর না বৌদি, যা আছে তাতেই চলবে। এতগুলো বছর পর ওই বদমাসটা আবার কি মনে করে? তোমার সর্বনাশ করতে এসছি দেবী, সেই দিনটা আমি আজও ভুলিনি। দেখেছি দেবী, কে? শয়তান, এত বড় সাহস তোমার! শুধু শুধু রাগ করছো কেন? আমার দিকে একবার প্রেমের চোখে তাকাও, তাকাও না, দেখবে আমি একমাত্র তোমার যোগ্য পুরুষ। সেই কলেজ থেকে 1000 বার তোমাকে প্রপোজ করেছি, কিন্তু তুমি পাত্তা দাও। শেষ পর্যন্ত বিয়ে করলে আমারই বন্ধু কাম দাদাকে, কিন্তু আমি হাল ছাড়িনি। আরে চেঁচিয়ে কোনো লাভ নেই, বাড়িতে কেউ নেই। শোনো না, আমার সঙ্গে পালিয়ে দেবী, তোমার চড় মারা শব্দটা এখনো আমার কানে বাজে। জেলে ছিলাম তাই তোমার সর্বনাশ করার জন্য আসতে একটু দেরি হয়ে গেল, এবার তৈরি হয়ে যাও। 3টে চেক, 3 কোটি টাকার। আমি ব্যাংকে ফোন করে দেবো, ওরা তোমার ক্যাশ দিয়ে দেবে। কি বলে যে তোমায় ধন্যবাদ জানাই, মানে না, ব্যবসায় তো যে কোনো লোকের লোকসান হতে পারে না। এবার নতুন করে শুরু করো, ইউল বি সাকসেসফুল। ওকে, ব্যবসার জন্য টাকা নিলাম, এবার ঘর ভাঙার জন্য আরেকটা জিনিস চাইবো, ওটা আমার ভীষণ দরকার। কি রে, কি ভাবছিস? ভাবছি না,
দেখি ওই ঘড়িটা সত্যি খুব সুন্দর, নিশ্চয়ই বৌদির পছন্দ করা। হুম? এতদিন যা করেছি যা পড়েছি সব তোর বৌদির পছন্দ। এবার থেকে হয়তো নিজের পছন্দে সবকিছু করতে হবে। এটা তোর ভালো লেগেছে? হুম, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক করে। ঠিক আছে, তোর যখন পছন্দ হয়েছে নিয়ে নে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশান্ত মল্লিক, তুমি আমার হাতে ঘড়ি তুলে দিলে না, তোমার সুখের সংসার চালাবার জন্য ব্রহ্মাস্ত্র তুলে দিলে। কে 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 ওখানে? কে আমার বড় খোকাকে নিয়ে যাচ্ছে? কালী কাকা, কালী কাকা, কে যেন আমার বড় খোকাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। চোর, ধরো চোর। কে চুরি করেছে? কি চুরি করেছে? কালী কাকা, কালী কাকা, কে যেন আমার বড় খোকাকে নিয়ে পালিয়ে গেল। ওদিকে, ওদিকে। ওই তো, ওদিকে। কে? ওকে বাবু, আমার বাচ্চাটা মাথা ফেটে গেছে, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? এই দেখুন কতটা কেটে গেছে। দিলে আমার জামাটাকে নষ্ট করে, হ্যাঁ? তারপর মুখে মদের গন্ধ। হ্যাঁ, মদের গন্ধ? আরে যান যান, আপনার সাহায্য আমার দরকার নেই। আরে মনে রাখুন, ভালো জামা কাপড় পরলে ভদ্রলোক হওয়া যায়, বাবা হওয়া যায় না। না বাবু, আমার বাচ্চার মাথা ফেটে গেছে, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই চল চল। তুই আমার জানটা বাঁচিয়ে দিলি, এবার আমি তোকে বাঁচাবো। হ্যাঁ, চল বেটা চল। কি ব্যাপার কালী কাকা, এখানে পুলিশ কেন? সর্বনাশ হয়ে গেছে বড় খোকা, সর্বনাশ হয়ে গেছে। কে যেন আমার বড় দাদু ভাইকে চুরি করে নিয়ে গেছে। কি বলছো? কি চুরি? আর সেই চোর তোমার সামনে দাঁড়িয়ে আছে কালী কাকা। এসব তুমি তুমি কি বলছো কি দেবী? দেবী কি বলছো কি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ছেলেকে চুরি করেছি? হ্যাঁ, করেছো, করেছো চুরি। তুমি যে আমার ছেলেকে চুরি করেছো তার সবচেয়ে বড় প্রমাণ এই ঘড়ি। ঘড়ি? কিন্তু এই ঘড়ি তো আমি রক্ত, রক্ত কেন? তুমি 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 আমার বড় খোকাকে খুন করেছো? তুমি তুমি আমার বড় খোকাকে খুন করলে? কি বলছো কি দেবী? কোনো বাবা তার ছেলেকে খুন করতে পারে? হ্যাঁ, পারে, পারে, পারে। তুমি পারো, তুমি 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 প্রথম থেকে ওদের কাউকে সহ্য করতে পারতে না। দেবী, তুমি আমায় আমায় মিথ্যে সন্দেহ করছো। আমি তোমার ছেলেকে চুরিও করিনি, খুনও করিনি। শোনো, এই খবরদার, তুমি আমার গায়ে হাত দেবে না। তুমি খুনি, দেবী, দেবী, তুমি আমার ছেলেকে খুন করেছো। তুমি নিজের সন্তানকে খুন করেছো। দেবী, 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 কালী কাকা। দেবী, 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 চোখ খুলো দেবী। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করিয়া আদালত আসামি প্রশান্ত মল্লিককে নিজ সন্তান হত্যার দায়ে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। নিরপরাধ প্রশান্ত মল্লিক দীর্ঘদিন কারাবাসের পর প্রতিশোধের আগুন বুকে নিয়ে ফিরে এলেন। হ্যাঁ, প্রতিশোধ। যে চরণ দাস আমার সুখের সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, যার জন্য কোনো অপরাধ না করেই এতগুলো বছর জেলে কাটাতে হয়েছে, যার জন্য আজ আমি সন্তানহারা, তাকে আমি প্রাচুর্যের অট্টালিকা থেকে নামিয়ে পথের ভিখারীদের সঙ্গে দাঁড় করাবই। কিন্তু স্যার, চরণদাস চৌধুরী তো অন্ধকার জগতের লোক, ওর অনেক ক্ষমতা। আমি জানি চরণ দাসের মতন শয়তানের সঙ্গে লড়াই জিততে হলে একজন সঠিক সোলজারের প্রয়োজন। তার খোঁজ আমি পেয়েছি। কে সেই সোলজার স্যার? কে তুই? আমি জ্বলে ওঠা আগুন, নিজেই নিজের নাম রেখেছি অর্জুন। এই দেখছিস কি? ওর নাকটা ভেঙে থেতো করে দে। এই! এক পায়ে গবি না, নইলে এমন মার মারবো যে নিজেদের বাপের নাম পর্যন্ত ভুলে যাবি। এই মার শালাকে। কে কার বাপের নাম ভোলা আমি দেখছি। তুই ভুল জায়গায় পা দিয়েছিস। তুই জানিস ওকে? আমি যখন কাউকে পেটাতে আসি তখন তার ঠিকুজি কুষ্টি পড়েই আসি মিস্টার CD চৌধুরী ওরফে চরণ দাস চৌধুরী। এই যে MLA সুকান্ত সান্যালের ছেলে রাজ সান্যাল,
একটা অসহায় গরিব মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার চরম সর্বনাশ করে আজ বাপের সুপুত্র হয়ে বিয়ের পিঁড়িতে বসতে এসেছে। এই একদম বাজে কথা বলবি না। বাজে কথা নয় এমএলএ সাহেব, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। কাজল, কিরে চিনতে পারছিস? 3 বছর ধরে এই কাজলের সঙ্গে তুই প্রেম করছিস, করেছিস কিনা বল, বল সবার সামনে বল, বল। করেছি করেছি। বিয়ে তো তোর হবে, তবে অন্য কারোর সঙ্গে নয়। বিয়ে হবে তোর এই কাজলের সঙ্গে। না না, তাই আজকে আমি ওকে কনের সাজে সাজিয়ে নিয়ে এসেছি। বস বস বস। ঠাকুর মশাই শুরু করুন। বসি বসি বসি। অগ্নি দেবতা ব্যস্ত সমস্ত মহাপ্রাহিনী হোমে মিলিয়ে ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। না বাবা, শুধুটা বলে দাও। যে সিঁদুর আপনার মাথায় পরিয়ে দেওয়ার জন্য কেনা হয়েছিল, সেই সিঁদুর আজ কাজলকে পরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওর অধিকারের সিঁদুর, তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এ কি করছেন আপনি? আপনি আপনি তো কোনো অন্যায় করেননি। অন্যায় তো করেছে আমার বাবা, যে নিজের স্বার্থের জন্য নিজের মেয়ের জীবন নষ্ট করে দিতে চেয়েছিল। নন্দিনী, চুপ করো বাবা, আমি সবার সামনে তোমাকে অপমান করতে চাই না। শুনেছি যে মানুষের মধ্যে কখনো কখনো দেবতা দেখা যায়। জানি না কেউ আসল দেবতা দেখা পেয়েছে কিনা, কিন্তু আজ আমি পেয়েছি। আমি সেই দেবতাকে একবার প্রণাম করতে চাই। নন্দিনী, এই ছোট লোকটাকে প্রণাম করার জন্য তোর জন্ম হয়নি। চল আমার সাথে। দাদা, অন্তত তুমি আমাকে একটা নমস্কার করতে দাও। তুমি তুমি না থাকলে এমএলএ সাহেব, আজকের পর থেকে যদি আমার এই বোনটার চোখ থেকে এক ফোঁটা জল বেরোয়, তাহলে আমি আপনার আর আপনার এই ছেলের শরীর থেকে 1 বালতি রক্ত বার করে নেব। কথাটা মনে রাখবেন। আমার জামাইবাবু তো দেবতাকে প্রণাম করতে শেখেনি, আমি একটা প্রণাম করে নি। ভেতরে ওই ছোট লোকের বাচ্চাটা কোনো দেবতা নয় যার পা ছবে তুমি। ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ করেছে তাহলে কেন? কি
করবে তুমি? প্রণাম করতে চাও, হাত দুটো ভেঙে দেবে? নাও, ভেঙে দাও, ভেঙে দাও। বাবা হয়েও যখন একটা চরিত্রহীন লম্পটের সঙ্গে আমার বিয়ে দিতে তোমার বাঁধেনি, তখনই আমি জেনে গেছি যে তুমি নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারো। নন্দিনী, চিৎকার করো না। তোমার মতো একটা স্বার্থপর লোককে আমার বাবা বলতে ঘৃণা হচ্ছে। এখন আমি বুঝতে পারছি কেন তোমার মতো অমানুষ স্বামীর ঘর আমার মা করতে পারেনি, কেন থেকে অকালে আত্মহত্যা করতে হয়েছিল। এখন বুঝতে পারছি তুমি কেন আমাকে ছোটবেলা থেকে হস্টেলে পড়িয়েছো। তোমার আসল চেহারাটা আমার চোখে আড়াল করে রাখার জন্য, তাই না? আমাকে দূরে সরিয়ে রেখে আমার মায়ের সাজানো সংসারে একজন একজন রক্ষিতাকে এনে রেখেছো। আর আর কত নিচে নামবে তুমি? মারো, মারো, আমি তোমাকে ভয় পাই না। আজকে সবাই তোমার চেহারা দেখুক। দেখেছো দেখেছো কত বড় বেয়াদব মেয়ে। কখনো আমাকে তোমার স্ত্রী হিসেবে স্বীকার করে না। আমি নাকি তোমার রক্ষিতা। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো বলছি তুমি মিস্টার সিডি চৌধুরী রক্ষিতা। নন্দিনী, ঝুমুর তোমার মা, ওকে তুমি মা বলেই ডাকবে। কখনো না। নন্দিনী, মা কাকে বলে আমার মায়ের ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। একবার নয়, 1000 বার ডাকলেও মা ডাকা স্বাদ মেটে না। কথাটা কিন্তু মিথ্যে বলেনি, দেখলেই একটা প্রণাম করতে ইচ্ছে করে। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আজ তম্ব দেখে তুমি যে দেবতাকে আমায় প্রণাম করতে দাওনি, একদিন না একদিন আমি সে দেবতাকে প্রণাম করবই। কি বললি? প্রণাম করতে চেয়েছিল? তাতে তুই এত খুশি? আমি কিন্তু খুশি নই। আরে আমার মদের বোতলটা কোথায়? কতবার বললাম মদ ছাড়া আমি থাকতে পারি না। আচ্ছা বাবা, মদ ছাড়া তুমি আমার কাছ থেকে অন্য কিছু চাইতে পারো না? কতবার বলবো, অন্য মানুষদের ভাত ছাড়া বাঁচা কষ্ট, আর আমার মদ ছাড়া কষ্ট। দে না বাবা, আমায় একটা মদের বোতল এনে দে না। বিশ্বাস কর, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রে। বাবা, আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু আজ তোমাকে আমায় একটা কথা বলতে হবে। মদ না খেলে তোমার কিসের এত কষ্ট? আমি সহ্য করতে পারি না। নেশা কেটে গেলে ওই গন্ধটা আমার নিঃশ্বাসের ভেতর দিয়ে আমার বুকের ভেতরে ঢুকে যেতে চায়। আমার দমটা বন্ধ হয়ে যায়। তুমি কি বলছো তো আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুই কি করে বুঝবি? আমার জন্মের গল্পটা তো তোকে কোনোদিন বলা হয়নি। আমার মা জন্ম দিয়ে আমাকে ডাস্টবিনের আবর্জনার মাঝে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমার জন্ম থেকে ওই গন্ধটা আমার শরীরের সাথে লেগে রয়েছে। মদের গন্ধ দিয়ে আমি ওটাকে ভুলে যেতে চাই। তা না হলে আমার মনে হয় যেন আমি একটা জারজ সন্তান। সেই জন্য তোর কাছ থেকে আমি একটা করে মদের বোতল চাই। তুই বল, এই চাওয়াটা কি আমার বেশি? না বাবা, তুমি আমার জন্য যা করেছো তার জন্য এই চাওয়াটা একেবারেই বেশি নয়। তবে বাবা, এইবার থেকে আমি একটা মদের বোতল কিনে আনবো না। এবার থেকে আমি 2টো করে মদের বোতল নিয়ে আসবো। কারণ আমার নাকেও তো জন্মের দুর্গন্ধটা লাগতে শুরু করেছে। তুই মদ খাবি কেন? আরে তোর জন্মের ইতিহাস আর আমার জন্মের ইতিহাস তো এক নয়, এক হতে পারে না। কিন্তু বাবা, তুমি তো আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিলে। ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা আর ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেওয়া দুটো এক কথা নয়। ওই আল্লাহ, সে তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুই না থাকলে আমি কি করে বাঁচতাম? আরে তুই তো আমার সব রে, তুই তো আমার সব।
মানুষের উপকারের জন্য আর কি কি করেন বলুন তো? আজ আপনার আর একটা রূপ দেখলাম। তা আপনি এখানে? যদি বলি আপনার খোঁজে যাচ্ছিলাম। আমার খোঁজে? হ্যাঁ, একজন দেবতার মতন মানুষকে দেখার খুব ইচ্ছে করছিল, তাই। কি আজে বাজে কথা বলছেন? আমি কোনো দেবতা ঠেবতা নই। আপনি মিথ্যে আবেগের বসে। আবেগ নয় অর্জুন বাবু, আপনাকে ভালো লাগার মতো অনেক গুণই আপনার মধ্যে আছে। আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনি হচ্ছেন কোটিপতি বাবার আদুরে মেয়ে, আর আমরা হচ্ছি রাস্তার মানুষ। দয়া করে এসব কথা বলবেন না। আজ আপনার ভালো লাগছে, কাল ভালো লাগতে নাও পারে। চলি। আমি জানি দেবতাকে এত সহজে পাওয়া যায় না, তপস্যা করতে হয়। আমি অপেক্ষা করব, দেখি কবে আমার তপস্যা সফল হয়। অর্জুন। হ্যাঁ বলুন। আমি তোমার জন্যই অপেক্ষা করে আছি। কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমার নাম প্রশান্ত মল্লিক, দেবী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান। ও, আমি জানি তুমি মানুষের উপকার করতে ভালোবাসো। আজ একটা শয়তানকে শায়েস্তা করতে তোমাকে আমার ভীষণ দরকার, আর তার জন্যে যত টাকা লাগে আমি দেব। আপনি ভুল করছেন স্যার। আমি কোনো ভাড়াটে গুন্ডা বা মাস্টার নই যে টাকা নিয়ে মানুষকে শায়েস্তা করি। আমার স্বভাব হচ্ছে মানুষের বিপদ হলে তার উপকার করা। আমি তোমাকে গুন্ডামি বা মাস্তানি করতে বলছি না অর্জুন। তোমার সাহায্য আমি কেন চাইছি সেটা জানতে হলে তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। কোথায়? শান্ত হন ম্যাডাম। হঠাৎ এত ভায়োলেন্ট হয়ে গেলেন কি করে? উনি মাঝে মাঝে এরকম হয়ে যান স্যার। আমাদের কথা শুনুন ম্যাডাম, প্লিজ। হাত ছাড়বেন না। খেতে চান না, সব কিছু ছুঁড়ে ফেলে দেন। একটু শক্ত করে ধরুন। আমার সব কথাই তোমাকে বললাম। এবার বুঝতে পারছো অর্জুন, চরণ দাস আমার কত বড় ক্ষতি করেছে। অপরাধ না করেও আজ আমি অপরাধী। একমাত্র চরণ দাসের স্বীকারোক্তি পারে আমাকে নির্দোষ প্রমাণ করতে। তুমি আমার পাশে দাঁড়াবে অর্জুন? দাঁড়াবো স্যার, নিশ্চয়ই দাঁড়াবো। আর আমিও দেখবো যে ওই চরণ দাস ভবিষ্যতে আর কোনো সোনার সংসারকে ভেঙে তছনছ করতে না পারে। তাহলে কালই তোমার পরীক্ষা। 10 লাখ 1, 10 লাখ 2, 25 লাখ, 25 লাখ 1, 25 লাখ 2, 30 লাখ, 30 লাখ 1, 30 লাখ 2, 40 লাখ, 40 লাখ 1, 40 লাখ 2। আর কেউ আছেন? বলবেন 40 লাখ, 40 লাখ 2, 1 কোটি। 1 কোটি 1, 1 কোটি 2। আর কেউ বলবেন? 2 কোটি। 3 কোটি। 3 কোটি 1, 3 কোটি 2, 4 কোটি। 5 কোটি। 6 কোটি। 7 কোটি।
9 কোটি। 10 কোটি। 10 কোটি 1, 10 কোটি 2, 10 কোটি 3। এই বিশাল সম্পত্তি চরণ দাস চৌধুরী 10 কোটি টাকায় কিনে নিলেন। চরণ দাসের সাথে টক্কর দিতে এসেছো? কে পাঠিয়েছে তোমায়? আমি। তুমি যতদিন না আমার ছেলেকে ফিরিয়ে দেবে ততদিন এইভাবেই আমি তোমার সর্বনাশ করে যাব। সর্বনাশ? ইয়েস মিস্টার চরণ দাস, যদি হিসেব নিয়ে আপনার একটুও জ্ঞান থাকে তাহলে হিসেব করে দেখবেন যে জমিটা আপনি এক্ষুনি কিনলেন তার বাজারের দাম 2 কোটি টাকার বেশি নয়। এই মুহূর্তে আপনার লোকসান হচ্ছে পুরো 8 কোটি টাকা। দেখছো কি চরণ দাস, তোমাকে ধ্বংস করার অস্ত্র। চিনে রাখো, নামটা মনে রেখো, অর্জুন। প্রশান্ত মল্লিক, একটা চড়ের বিনিময়ে আমি তোমার সুখের সংসার ছাড়খাড় করে দিয়েছিলাম। যে অর্জুনকে তুমি তোমার অস্ত্র ভাবছো, আমি তাকেই তোমার বিরুদ্ধে কাজে লাগাবো। শুধু ভাবতে দাও কিভাবে। ভেরি সিম্পল, আই মিন একদম সহজ। ঠিক বুঝলাম না। একটু বুদ্ধি খাটাও, তাহলেই বুঝতে পারবে। প্রশান্ত মল্লিক যদি অর্জুনকে টাকা দিয়ে কিনে থাকে, তাহলে তুমি কিনবে ফুল দিয়ে। মানে? নন্দিনীর চোখে অর্জুন দেবতার মতো। তা দেবতাকে তুষ্ট করার জন্য ফুলই তুলে দাও না তার হাতে। ঠিক বলেছ। যে করে হোক অর্জুনকে আমার দলে আনতেই হবে। তার জন্য যদি দরকার হয় নন্দিনীকেই আমি দেবতার পুজো উৎসর্গ করব। আমাকে তোমার দলে টানতে হলে আমার একটা শর্ত মানতে হবে চরণ দাস চৌধুরী। বলো, তোমার শর্তটা কি? সেদিন তোমার মেয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাওয়ার সময় তুমি তোমার মেয়েকে কি বলেছিলে তা মনে আছে? নন্দিনী, এই ছোট লোকটাকে প্রণাম করার জন্য তোর জন্ম হয়নি। চল আমার সাথে। আজ তোমায় নিজে তোমার মেয়েকে বলতে হবে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করার কথা। প্রশান্ত মল্লিকের কাছে অত সহজে আমি হারতে রাজি নই, তাই যে কোনো মূল্যেই তোমাকে আমার চাই। কি হলো? কি ভাবছেন মিস্টার CD চৌধুরী? তোমার শর্তে আমি রাজি। নন্দিনী, নন্দিনী, দাঁড়িয়ে দেখছিস কি? তোর ইচ্ছে পূরণ করার জন্যই তো আমি ওকে নিয়ে এসেছি। তুই সেদিন ওকে প্রণাম করতে চেয়েছিলি না? নে প্রণাম কর। আশ্চর্য, তুমি ওকে প্রণাম করতে বলছো? হ্যাঁ। ওর মতো একটা ছোট লোককে প্রণাম করলে বিজনেস ম্যাগনেট চরণ দাস চৌধুরীর মেয়ের হাত নোংরা হয়ে যাবে না? যাবে, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবে। আমি যাকে দেবতা মনে করেছি তাকে একবার কেন 1000 বার প্রণাম করতে আমার কোনো আপত্তি নেই। আপনার জানতে ইচ্ছে করছে না যে আজ হঠাৎ আপনার বাবা কেন আমাকে প্রণাম করতে বলছে? আমি বলছি, আজ আপনার বাবার আমাকে খুব প্রয়োজন। তাই শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনার বাবা কতখানি নিচে নামতে পারে সেটা প্রমাণ করার জন্য আমি শর্তটা দিয়েছিলাম। যাকে আপনার বাবার প্রয়োজন তার সঙ্গে আপনার বাসর ঘর সাজিয়ে দিতেও আপনার বাবার হাত একটুও কাঁপবে না, তাই না মিস্টার চৌধুরী? জামাইবাবু, এই অপমানটা হলো নিজের জুতো দিয়ে নিজের মুখে মারার মতো। আউট, গেট আউট অফ মাই হাউস। স্যার,
এত ইংরেজি আমি বুঝি না। তাছাড়া আমি এখানে থাকতে আসিনি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি যদি লড়াই করি তাহলে আমি শ্রীকৃষ্ণের কথাতেই লড়াই করব, আপনার মতো শকুনি মামার কথাতে নয়। ওর হাতটা ছেড়ে দে, ও আমার শত্রু। ও তোমার শত্রু হতে পারে, কিন্তু আমার নয়। আমি অর্জুনকে ভালোবাসি আর চিরজীবন ভালোবাসবো। আর এই সত্যটা আজ আমি প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ আবু, এখন দেখছি অর্জুন আমার চাইতেও বেশি বড় চোর। আরে কোন বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে এই লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? চাঁদ যদি আকাশ থেকে নেমে এসে সামনে দাঁড়ায়, চাঁদকে অপছন্দ করবে কে? কিন্তু হ্যাঁ রে অর্জুন, এই চাঁদকে তুই রাখবি কোথায়? তোমার অর্জুনকে যেখানে রেখেছ, আমি সে বুকের মধ্যে থাকতে চাই বাবা। আরে তুই আমাকে বাবা বলে ডাকলি? কেন? অর্জুন যদি তোমার বাবা বলে ডাকতে পারে, আমি কেন ডাকতে পারি না? আমি যে অর্জুনকে ভালোবাসি বাবা। ভালোবাসা? আমার একটা কথা ভালো করে শুনে রাখ। ঠিক যে কটা পা তুই এগিয়েছিস, হিসেব করে সেই কটা পা তুই পিছিয়ে আয়। আজকের পর যদি ওই ছোট লোকটার সাথে তুই কোনো রকম সম্পর্ক রাখিস, তাহলে এই বাড়ির সাথে তোর সমস্ত সম্পর্ক শেষ। বাহ মিস্টার সিডি চৌধুরী, বাহ। আপনার চরিত্রের তুলনা হয় না। যেই নিজের স্বার্থটা পূরণ হলো না, সেই অর্জুনকে দেবতা থেকে ছোট লোক বানিয়ে দিলেন। আর আমার শেষ কথাটা শুনে রাখো বাবা, আমি শুধু অর্জুনকে ভালোবাসি না, আমি ওকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। এরপরে নিশ্চয়ই বলবি তুই ওর সাথে ঘর বাঁধতে চাস। কিন্তু যার সাথে তুই ঘর বাঁধতে চাইছিস, তার কি কোনো সামাজিক পরিচয় আছে? শুনেছি তো ও একটা মুসলমানের কাছে মানুষ হয়েছে। খোঁজ নিয়ে দেখ ও নিজের বাবার নামটা জানে কিনা। তোমার বাবার নাম প্রশান্ত মল্লিক। আজ থেকে কেউ জিজ্ঞেস করলে তুমি আমারই নাম বলবে। ও, লোভে শিকার হয়ে যাতে আমি চরণ দাসের দলে যোগ না দিই, তার জন্য আপনি আমাকে লোভ দেখাচ্ছেন? না অর্জুন না। তাহলে আজ হঠাৎ আপনি আমার বাবার সাজার কথা ভাবছেন কেন? আপনার সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। সত্যি নেই অর্জুন। তবু তোমার বাবা সাজার ইচ্ছেটা কেন হলো জানো? আমার ছেলেটা যদি আজও বেঁচে থাকে, তাহলে তোমারই মতন বড় হয়েছে। ও হয়তো তোমারই মতন বাবার নাম না জানার জন্যে কাউকে বলতে পারে না কে ওর বাবা, কে ওর মা। তাই আমার হারিয়ে যাওয়ার ছেলের কথা ভেবে তোমাকে আমি আমার সন্তানের স্বীকৃতি দিলাম। এটাকে লোভ দেখানোর কথা বলে আমাকে ছোট করো না অর্জুন। আমি সত্যির কথাগুলো ওইভাবে বলতে চাইনি, আমাকে ক্ষমা করবে। হ্যালো বাবা। হ্যালো আকাশ। হ্যাঁ, কেমন আছো বাবা? তুমি কবে আসছো বলো? এই তো জানুয়ারি 4 তারিখে। 4 তারিখে? বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার অপেক্ষা করবো। হ্যাঁ, তোমার জন্য আমি অপেক্ষা করবো। হ্যাঁ বাই বাবা। হ্যাঁ ওকে, হ্যাঁ বাই। আমার ছোট ছেলে আকাশ বিলেত থেকে ডাক্তারি পাশ করে দেশে ফিরে আসছে। আমি জানি ওর মাকে ও ঠিক সুস্থ করে তুলবে। কত ভাগ্যবান ছেলে, ওর তো তবু মা আছে, আমার তো তাও নেই। শরীর খারাপ, ম্যাডাম খেয়ে নিন। ম্যাডাম আমাদের কথা শুনুন। ম্যাডাম আপনি শান্ত হন। এরকম করবেন না ম্যাডাম, করবেন না ম্যাডাম, আমাদের কথা শুনুন ম্যাডাম। শান্ত হন।
শো এক্সকিউজ মি। থাক থাক থাক। কি হলো? আপনার কষ্ট হচ্ছে? হ্যাঁ, আপনি আমাকে আদর করে দিয়েছেন, আমার আর কোনো কষ্ট নেই। এবার আপনি চোখ বন্ধ করে ঘুমন। চোখ বন্ধ করুন। হ্যাঁ, দেখুন, আমার তো মা নেই, তাই আপনাকে দেখতে এসেছিলাম। আপনি জানেন, কাল আপনার ছোট ছেলে আসছে বিলেত থেকে। দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। ঘুমন, ঘুমন না। ইস, কতখানি কেটে গেছে দেখেছিস? এর চেয়ে বেশি কেটে গেলেও আমার কোনো কষ্ট হতো না। কেন জানো বাবা, আমার এই কেটে যাওয়ার পরে উনি যখন আমার এই কপালে হাত বুলিয়ে দিলেন, আমার মনে হলো আমার মা এই কাটা জায়গাটা হাত বুলিয়ে দিচ্ছে। তুমি বিশ্বাস করো বাবা, এক মুহূর্তের জন্য আমার সব ব্যথা সেরে গেল। তোর কপালে মায়ের আদর শেষে একটু জুটলো, আমার কপালে কিন্তু তাও জোটেনি। তোর কথা শুনে মনে হয় কোনো মা কেন আমার কপালটা ফাটিয়ে দিল না। তাহলে অন্তত মরার আগে জানতে পারতাম মায়ের আদর কেমন লাগে। বাবা, সেই জন্যই বলি, তোর কপাল আর আমার কপাল এক নয় রে অর্জুন। আমি জানি না আমার মতো মাতালের কথা আল্লাহ শুনবে কিনা, তবু আমি ডাকবো, হে আল্লাহ, আমার অর্জুনের মাকে ওর জীবনে ফিরিয়ে দাও, ওকে প্রাণ ভরে মা ডাকতে দাও। কি করছিলি তুই? হ্যাঁ, এত রাতে রাস্তার মাঝখানে? কি হয়েছে তোর? কি হয়েছে? হ্যাঁ, জানো বাবা, আজ না আমার মার কথা খুব মনে পড়ছে। তাই এভাবে আমার কথা একবারও মনে হলো না তোর? বাবা, আমি যদি একবার মার দেখা পেতাম না, আমি মাকে জিজ্ঞেস করতাম যে কেন আমাকে মা ডাকার সুখ থেকে এতদিন বঞ্চিত রেখেছে। তোদের ধর্মে বলে মানুষের নাকি অনেকবার জন্ম হয়, তাই যদি হয় আমি আল্লাহর কাছে দোয়া মাংবো পরের জন্য তোকে যেন তোর মায়ের কোলেই পাঠিয়ে দেয়, আমার মতো একটা মাতালের কাছে না পাঠায়। না বাবা না, জন্ম যদি আমাকে আবার নিতেই হয় তাহলে ভগবানকে বলবো আমাকে যেন তোমার ছেলে করে পৃথিবীতে পাঠায়। অর্জুন, এতদিন আমি ভাবতাম আমি একটা অপদার্থ, এই পৃথিবীতে আমার কোনো দাম নেই, কিন্তু আজ আমার মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আমি। তোর বাবা মা না খুবই হতভাগ্য, শুধু তোকে জন্মই দিয়েছিল, তোকে নিয়ে অহংকার করতে পারলো না। এখন সেই অহংকার আমিই করছি। দেবী, তোমার ছোট ছেলে আকাশ বিলেত থেকে ডাক্তারি পাশ করে ফিরছে। এইবার দেখবো ছেলের মা ডাকে কিভাবে সাড়া না দাও। কাল সকালে ওর ফ্লাইট। বাবা, বাবা, ডক্টর মল্লিক, এসো এসো এসো।
স্মার্ট দেখাচ্ছে আমাদের আকাশকে। হ্যাঁ, তুমি কেমন আছো বাবা? আমি ডাক্তার হয়েছে তুমি, তোমায় কেন বলে দিতে হবে? কি জড়িয়ে ধরেও বুঝতে পারছো না বাবা কেমন আছে? শুনছো বাবা দাদুর কথা? বাবা কি শুনবে? হ্যাঁ? এত দূর থেকে এলে চলো দাদু ভাই ঘরে চলো, তারপর দেখবো তুমি বিদেশ থেকে বাবার এই বুড়ো দাদুটার জন্য কি নিয়ে এসেছো। চলো চলো চলো। এনেছি বাবা, এনেছি। ঘরে ঢুকতে দিবি তো? পছন্দ হবে তো দিদি? হতেই হবে। দাদু তোমাকে আজ রীতিমতো ইংরেজ সাহেব বানিয়ে দেবো, এটা তোমার জন্য। ন্যাকামো করিস না। এবার বল, কন্ট্রাক্ট ম্যারেজ না লিভ টুগেদার? আমি জানি ওদের সেসব হয়। মানে বুঝি না জানো? সত্যি করে বল, হিরো কোন দেশের? এই দেশের প্রোডাক্ট না ওই দেশের? আরে বাবা, এই দেশেরই মেয়ে, আজই প্লেন থেকে নামতে গিয়ে দেখা, নামটা পর্যন্ত জানা হয়নি। অবাক কাণ্ড, একই রকম সুটকেস। সুটকেসটা প্রায় একই রকম ছিল, আর রংটাও প্রায় এক। হ্যাঁ মেনে নিলাম, সুটকেসটাও একই রকম ছিল, রংটাও এক। এয়ারপোর্টে চেঞ্জ হয়ে গেছে বল। এবার তুই স্বীকার কর, ব্যাগের মতো তোর মনটা ওর সঙ্গে অদল বদল হয়ে গেছে, তাই তো? আমি আমি জানতাম তোরা আমার কথা কেউ বিশ্বাস করবি না। এক কাজ কর, এই যে এখানে ওর ফোন নাম্বার আছে, চল ফোন কর। রাইট। তুমি কি মনে করেছো আমি ফোন না করে হাত গুটিয়ে বসে থাকবো? কখনো না। হ্যালো, কে? আমি আপনার ছোট শালি জুই। আমি আপনার মেজ শালি পপি। কি আর কি করছেন? আমি বিয়ে করেছি কবে যে আমার দুটো শালি থাকবে? ও তাই? ঠিক আছে, বউকে দিচ্ছি, দেখি চেনা যায় কিনা। দিদি। হ্যালো, আচ্ছা আপনি কেমন মানুষ বলুন তো? আমার সুটকেসটা নিয়ে গিয়ে আপনি আমাকে কি বিপদে ফেলেছেন সেটা বুঝতে পারছেন? আর আপনি বুঝি খুব আরামে রেখেছেন? আপনার জন্য আমার মতো একজন চরিত্রবান ছেলেকে দাদু সন্দেহ করছে। আচ্ছা, আপনার চরিত্রের সাইজটা তো এয়ারপোর্টে দেখে নিয়েছি। শুনুন, আমি হলাম দুধে ধোয়া তুলসী পাতার মতো, চাঁদের কলঙ্ক থাকলেও আমার নেই। সে আর বলতে, যেভাবে দেখলাম সারা গায়ে বাঙালিপনার ছাপ। ওই পোশাকে দেখলে আমি তো দূরের কথা, বড় বড় মহাপুরুষের চরিত্রের সাইজ পাল্টে যেত। আচ্ছা, ভাগ্যিস কোনো মেয়ের বাবা আপনার পাশে আমাকে দেখেনি, তাহলে তোমার বিয়েটাই হতো না। আপনি যে বিয়ে করেননি সেটা জানানোর স্টাইলটা তো বেশ সুন্দর। আর আমি সুন্দর না? মোটেও না, বাঁদর একটা। আর আমি বলছি তুমি অপূর্ব, বিউটিফুল। ওই মুখ একবার নয়, 1000 বার দেখতে ইচ্ছে করে। বাবা হয়ে তোমার কাছে শুধু একটিই চাওয়া, তোমার মাকে সুস্থ করে তোলা, বাস, আর কিছু না। শুধু একটাই চাওয়া। তোমার চাওয়া যেমন আমার কাছে আর আমার ভগবানের কাছে। আমি অনেক স্বপ্ন নিয়ে ডাক্তারি পাশ করেছি, মাকে ভালো করে তুলব। আমি জানি বাবা, তুমি অনেক বছর একা রয়েছো, তাই আমি চাই মাকে তোমার জীবনে ফিরিয়ে এনে দিতে। তুমি তুমি নিশ্চয়ই পারবে দাদু ভাই। আমি তোমাদের মঙ্গল কামনা করে মায়ের মন্দিরে পুজো দিয়ে এলাম। মাকে
মাকে কতবার ডাকছি, তুমি যেন তোমার মাকে সুস্থ করে তুলতে পারো দাদু ভাই। কাউকে আমি সুস্থ থাকতে দেব না। ওই প্রশান্ত, মল্লিক আর অর্জুন দুজনকেই আমি ধুলোয় মিশিয়ে দেব। বাঘা, দাদা বলছি। চোখের সামনে থেকে একটা মানুষ বেপাত্তা হয়ে গেল, আর আপনারা কিছু দেখলেন না? আশ্চর্য। স্যার আপনি তো বসুন, আমরা দেখছি। আজই প্রথম মাকে দেখতে এসেছি, আর আপনারা না কিছু শুনবো না। যেখান থেকে হোক আমার মাকে খুঁজে বের করুন। স্যার আমরা সারা হাসপাতাল খুঁজেছি, কিন্তু ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনি এক্ষুনি পুলিশকে ফোন করুন। যত সব, এটা তো আপনাদের রেসপন্সিবিলিটি। আপনারা কি ওই জন্য এসে গেছে। ওই জন্য এসে গেছে। দেবী, 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 তুমি ছিলে কোথায়? উনি হাসপাতাল থেকে বেরিয়ে গেছিলেন। আমার চোখে না পড়লে হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। শোনো শোনো শোনো, দেখো কে এসছে, দেখো। তোমার ছোট ছেলে আকাশ বিলে থেকে এসছে তোমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ দেখো। মা, মা আমাকে চিনতে পারছো না? আমি আকাশ, মা, তোর ছোট ছেলে। মা, আপনার সাজেশন অনুযায়ী ট্রিটমেন্ট করে ম্যাডাম আগের থেকে অনেক বেটার আছেন। হ্যাঁ স্যার, উনি আগের মতন ভায়োলেন্ট হচ্ছেন না, তবে উনি কিন্তু ওনার পুরনো স্মৃতি কিছুটাই মনে করতে পারছেন না। একটু সময় তো লাগবেই। শুধু ওষুধপত্র দিয়ে তো এই চিকিৎসা সম্ভব নয়। ওনার দরকার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, আর তার জন্য আমার একজনকে দরকার। কাকে স্যার? আপনাকে একটা কাজের ভার নিতে হবে। হ্যাঁ বলুন। দেখুন, মায়ের চিকিৎসা করতে গিয়ে যেটুকু লক্ষ্য করলাম, তাতে শুধুমাত্র ওষুধপত্রে এই চিকিৎসা সম্ভব নয়। আমি দেখেছি আপনার কাছে মা অনেক স্বাভাবিক, অনেক সহজ। তাই ট্রিটমেন্টের স্বার্থে আপনাকে মায়ের সামনে তার হারিয়ে যাওয়া ছেলের অভিনয় করতে হবে। আমি আর বাবা আপনাকে সব রকম ভাবে সাহায্য করব। মা কি খেতে পছন্দ করতেন, কি গান গাইতেন, সব সব কিছু। কিন্তু অর্জুন, তুমি কি অভিনয় করতে পারবে? পারবো স্যার। আমি জানি যে আমি ওনার ছেলে নই, তবু আমার বিশ্বাস যে আমি ভালো ছেলের অভিনয় করতে পারবো। আসলে আমারও তো মা নেই, তাই ছোটবেলা থেকে
কাউকে মা বলে ডাকেনি। আপনি দেখবেন স্যার, আমার মা ডাক শুনে উনি ঠিক মনে করবেন যে আমি ওনার হারিয়ে যাওয়া ছেলে। এমন ভাবে বলছিস যেন তুই ওই ভদ্রমহিলার সত্যি সত্যি হারিয়ে যাওয়া ছেলে। এত সুখ কি আমার কপালে আছে বাবা? তবে হোক না অভিনয়, তবু তো কাউকে না কাউকে মা বলে ডাকতে পারবো। আজকে তুই খুব খুশি না রে? তুমি কি করে বুঝলে? বোকা ছেলে, আরে তোকে ছোট থেকে আমি মানুষ করেছি, আমি বুঝতে পারবো না তোর মনের কথা? তোর নিঃশ্বাস যখন আমার গায়ে লাগে তখনই আমি জানতে পারি আমার অর্জুন কেমন আছে। মা না থাকার কষ্ট আমি বুঝিনি অর্জুন। বাবা, একে তুমি কাঁদছো? হ্যাঁ, কিন্তু এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, কষ্টের কান্না নয়, সুখের কান্না। আমার অর্জুন জীবনে প্রথমবার আজ মা ডাকতে যাচ্ছি। মা, মা, মা দেখো, এইটা বাজিয়ে তুমি গান করতে। মা, 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 আমাকে তুমি চিনতে পারছো না? মা, আমি তোমার সেই হারিয়ে যাওয়ার ছোট্ট ছেলে। মা, ছোটবেলায় আমায় কেউ চুরি করে নিয়ে গেছিল। মা, তোমার মনে নেই? ওই দেখো বাবা, হ্যাঁ, আর ওই ও হচ্ছে তোমার ছোট ছেলে আকাশ। তোমার কিচ্ছু মনে পড়ছে না? মা, মা গো, তুমি এইটা বাজে কি সুন্দর করে গাইতে। হ্যাঁ মা, মনে পড়ছে না? তুমি গাও মা, আমি বাজাচ্ছি। মা তুমি গাও, আমি বাজাচ্ছি।
অহংকার করার মতো তোমার এখনো কিছুই হয়নি দাদু ভাই। অহংকার করবে তখন যখন তুমি বৌমাকে পুরোপুরি সাজিয়ে তুলতে পারবে। খুব তো কথা বলে চলেছো, হ্যাঁ? দেবীর জন্য মিহিদানাটা আকাশের হাতে পাঠানোর কথা ছিল, সেটা মনে আছে? মা বুঝি মিহিদানা খুব পছন্দ করতো? পছন্দ করতো মানে খুব পছন্দ করতো। মনে আছে কারে কাকা? ওর ভাগে কম পড়লে ভয়ঙ্কর চড়ে যেত। মাঝে মাঝে সেসব কথা ভাবলে না সত্যি সত্যি হাসি পায়। বাবা, তুমি কিন্তু ছেলে মানুষই করছো। দাদু, মিহিদানা প্যাকেটটা দাও তো। মা, এটা তোমার প্রিয় খাবার মা, খেয়ে নাও। মা খেয়ে নাও। কি হলো মা? খেয়ে নাও মা, প্লিজ মা, আমার কথাটা একটু শোনো। তোমার যে মিহিদানা খুব ভালো লাগতো মা, খেয়ে নাও মা, খেয়ে নাও মা, মা খেয়ে নাও না। কি হলো, খাচ্ছেন না? আমায় দাও। দেখো, তুমি যদি এই মিহিদানাটা না খাও তাহলে কিন্তু আর আমি তোমাকে মা বলে ডাকবো না, তোমার কাছে আর আসবো না, আমি চলে যাব। খাও, মুখটা খোলো। এই তো, লক্ষ্মী নাও, এইবারে তুমি খাওয়া। আমার হাতে কি মা খাবে? কেন খাবে না? আচ্ছা মা, মা বলো তো, ও তোমার কে? ও হচ্ছে তোমার ছোট্ট ছেলে। তুমি ওর মনে কষ্ট দিলে কেন? নাও, আদর করে দাও, একটু আদর করে দাও, একটু একটু আদর, আদর আদর, এই তো এই তো এই তো, করো করো করো। না, এবার মাকে খাইয়ে দাও। না, হ্যাঁ করো মা, হ্যাঁ হ্যাঁ, খাও খাও। তোমার জন্য মা আমাকে প্রথম আদর করলো। আজ থেকে আমি তোমার কাছে ঋণী হয়ে রইলাম দাদা। তুমি তুমি আমাকে দাদা বললে? বাবা তো অনেক আগেই তোমাকে ছেলের স্বীকৃতি দিয়েছে, তাই আজ থেকে আমি তোমার ছোট ভাই দাদা। এক এক করে বাবা মা ভাই সবই তো পেলি, এবার কোনদিন এসে আমায় বলবি না তো আমাকে ছেড়ে চলে যাবি? বাবা? হ্যাঁ রে অর্জুন, একটা লোভের কথা তোকে এখনো বলা হয়নি। লোভ? হ্যাঁ রে, অনেকদিন ধরে বুকের ভেতরে একটা লোভ গোপন করে রেখেছি। যদি শেষ পর্যন্ত স্বপ্নটা আমার সত্যি না হয় সেজন্য কিছু বলতে পারিনি। বলো না বাবা, কিসের লোভ বলো? মরার পরে তোর কাঁধে চড়ে কবরে যাবার লোভ। বাবা, এই ধরনের কথা বললে আমি কিন্তু আর কোনোদিনও তোমার সঙ্গে কথা বলবো না। তোর কাছে আমার একটাই মিনতি, কোনোদিন আমাকে ফেলে চলে যাবি না তো? তোমার জন্য আমি পৃথিবীর সবকিছু ছাড়তে পারবো বাবা, কিন্তু আমি কোনোদিনও তোমাকে ছাড়তে পারবো না, কোনোদিনও না বাবা। যদি কোনো জাদুর ছোঁয়া তোকে? না বাবা, কোনো জাদুর ছোঁয়াই আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় জাদু, সবচেয়ে বড় জাদু।
তুমি না সত্যি জাদুকর। কিভাবে জাদু করে আমাকে নিজের করে নিলে বলো তো? কি দেখছো? তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো, তাই না? না, একটু ভালোবাসি না। অনেক হয়েছে, আর মিথ্যে কথা বলার চেষ্টা করো না। তোমার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনে একটা ভুল। বুঝলি, মান অভিমানের পালা চলছে। বলছি তো আমার সঙ্গে দেখা করবার তোমার আর কোনো দরকার নেই। আমি অনেকদিন ধরে দেখছি দিদির মুখটা কিরম অফ। আমার মুখ না দেখে তুমি থাকতে পারবে? খুব পারবো। নিজেকে তুমি কি মনে করো? আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। তোমার সাথে আমার চির জন্মের আড়ি। মাইন্ড ইট। হ্যালো হ্যালো, তুই চল আসামিকে সশরীরে পাকড়াও করি। কি করে? আমার মাথায় একটা বুদ্ধি এসছে, বুঝলি? বেচারি খুব কষ্টে আছে, ওদের দুজনে না দেখা করার ব্যবস্থা করতে হবে। আপনার বিরুদ্ধে আমাদের কাছে একটি মেয়ে এফআইআর করেছে। এফআইআর করেছে? হ্যাঁ, আপনি মেয়েটির সঙ্গে ভালোবাসার অভিনয় করে এখন নাচেনার ভান করছেন। তাই এই প্রতারণার দায় আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। না, এসব মিথ্যে কথা। আমার দাদু ভাই এসব করতেই পারে না। মিথ্যে কি সত্যি সেটা আদালত বিচার করবে। কি যাবেন নাকি হাত করা পড়াতে হবে? চলুন। এখানে থানা কোথায়? দেখতে পাবেন এক্ষুনি। আমরা আপনাকে কিডন্যাপ করেছি। কি মশাই, ঘাবড়ে গেলেন নাকি? ঘাবড়াবার কিচ্ছু নেই। আমি আপনার ছোট শালী জুই, আর আমি আপনার মেজশালী পপি। মান অভিমানের পালা চলছিল তো, তাই মিটিয়ে দিলাম। আর সেটাই তো আমাদের কর্তব্য। কি বল? আচ্ছা, শুধু কথায় ছিঁড়ে ভিজবে না, টাকা ছাড়। প্রচুর টাকা খরচা হয়েছে। আমি তো ওকে ডেকে আনতে বলিনি। আচ্ছা, আই মিস্টার, চলুন। আপনাকে এখানে ডেকে আনার জন্য আমরা দুঃখিত। এক মিনিট। ডেকে নিয়ে এত খারাপ ব্যবহার? দিদি না দি, আমি তো আছি। থ্যাংক ইউ জামাই বাবু। ওয়েলকাম। এবার আপনারা চুটিয়ে প্রেম করুন, কেউ ডিস্টার্ব করবে না। আসছি, টাটা। আই এম সরি। জামাই বাবু, আসছি। জুই, উফ, যাচ্ছে তো। আই লাভ ইউ। থাক, অনেক হয়েছে। সত্যি আমি তোমাকে ভালোবাসি। স্যার, আমরা অর্জুন বাবুর কথা মতো চরণ দাসের অফিস স্টাফদের হাত করে সব গোপন খবর জেনে ফেলেছি। ওকে, আমি জানতে চাই চরণ দাসের কোন প্রোডাক্ট লাইনে হাত দিলে, ক্ষতি করালে ওর কোমর আমরা ভাঙতে পারি। ফুড প্রোডাক্ট। এই ফুড প্রোডাক্টের জন্য ওর ব্যাংক থেকে সবচেয়ে বেশি টাকা লোন নেওয়া আছে, আর এই ফুড প্রোডাক্টটাই বাজারে সবচেয়ে বেশি চলে। ওর এই প্রোডাক্টটা লস করাতে পারলে চরণ দাসের কোটি কোটি টাকা লস, আর ওই ব্যাংকের লোন শোধ করার জন্য ও সবকিছু নিলামে উঠে। ওই চরণ দাসের জন্য আপনার অনেক ক্ষতি হয়েছে। এবার ওই চরণ দাসকে ভিখারি বানাতে হলে আপনাকে আবার মোটা টাকার লোকসান করতে হবে। তার জন্য আমি প্রস্তুত। আর তার জন্য অর্ধেক দামে সেম প্রোডাক্ট বাজারে ছাড়তে হবে। তাই হবে ম্যানেজার বাবু? ইয়েস স্যার। বলছিলাম যে ঝুনঝুনওয়ালাকে কন্ট্যাক্ট করবো স্যার? না, সেম প্রোডাক্ট, বেটার কোয়ালিটি, অর্ধেক দামে আপনাকে বাজারে ছাড়তে হবে। ছেড়ে দিন, লোকসানটা আমি সামলে নেব। ওকে স্যার। থ্যাংক ইউ। চরণ দাস, এবার দেখবে তোমার শয়তানের বদলাটা আমি কিভাবে নিই। প্রশান্ত মল্লিক, তোমার জন্য আমার কোটি কোটি টাকা লোকসান হয়েছে। তোমাকে আমি ছেড়ে দেব না। ইউ ব্লাডি বাস্টার্ড, আই উইল কিল ইউ।
আমার চেম্বারে ঢোকার সাহস পাও কি করে তুমি? সাহসটা আমার একটু বেশি মিস্টার সিডি চৌধুরী। আর প্রশান্ত মল্লিককে আঘাত করার আগে তোমাকে আমাকে আঘাত করতে হবে, আর সেই সাহস তোমার নেই। অর্জুন, আস্তে আস্তে কথা বলো। তোমার হাতে কি করে ভিক্টের থালা ধরিয়ে দিই তুমি শুধু সেটা দেখো। 30 কোটি 1, 30 কোটি 2, 30 কোটি 3। দেবী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে মিস্টার অর্জুন চরণদাস ফুড কোম্পানিকে নিলামে ডেকে নিলেন। যে অর্জুন আমাকে পথের ভিখারি করে ভিক্ষের থালা হাতে ধরিয়ে দিতে চাইছে, তার ছবি তুমি যত্ন করে আমারই বাড়ির দেয়ালে লাগাচ্ছ। এই না হলে আমার মেয়ে? ছবি তো দূরের কথা, আমি বেঁচে থাকতে ও ছায়া এই বাড়ির ত্রিসীমানায় পড়তে দেব না। ছবিটা তুমি ছুঁড়ে ফেলতে পারো, কিন্তু আমার মন থেকে অর্জুনকে সরাতে পারবে না। আমি অর্জুনকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসা? দেয়ালে ছবি না টাঙিয়ে শ্মশানে গিয়ে ডোমকে বল ওর জন্য একটা চিতা সাজিয়ে রাখতে, আর সেই চিতায় আগুন লাগাবো আমি। আজ রাতের মধ্যে অর্জুনকে শেষ করে দে।
আপনার রক্তের গ্রুপের সাথে পেশেন্টের রক্তের গ্রুপ মিলছে না। ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও কিছু ভুল হয়ে গেছে। আমার রক্ত আমার অর্জুনের জীবন বাঁচাতে পারবে না, এটা কখনো হতে পারে না। আপনি আরেকবার আমার রক্তটা পরীক্ষা করুন না। কোনো লাভ নেই, এই হাসপাতালে রক্ত পরীক্ষায় কোনো ভুল হয় না। এতটা বছর আমি শুধু শুধু অর্জুনের বাবা বলে মিথ্যে চিৎকার করেছি। আমি কিরকম বাবা যার রক্ত ছেলের জীবন বাঁচাতে পারে না? তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, আমাদের হসপিটালে ও পজিটিভ গ্রুপের ব্লাড নেই। আচ্ছা, এই ব্লাডের অন্য কোনো ডোনারের নাম বলতে পারবেন? ডোনার প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু। এ একদিন অর্জুনের রক্তে আমি আপনার দামি পোশাক নষ্ট করে দিয়েছিলাম। আজ আপনার পায়ে ধরে বলছি বাবু, আপনার আপনার রক্ত দিয়ে আমার অর্জুনকে বাঁচান বাবু। কি হয়েছে অর্জুনের? কি হয়েছে অর্জুনের? নন্দিনী, ডাক্তার বলেছে আর কোনো ভয় নেই, অর্জুন এবার ভালো হয়ে যাবে। হ্যাঁ, মিস্টার সিডি চৌধুরী, তুমি জানো না অর্জুন আমার কে? অর্জুন আমার জীবন, অর্জুন আমার মরণ। সেদিন সবার সামনে আমি ওর গলায় মালা পরিয়েছিলাম, সে আমার স্বামী। তাকে তুমি মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলে। আজ আমি তোমার এই বাগান বাড়ি সবকিছু ভেঙে চুরমার করে দেবো। এটা তোমার খুব প্রিয় স্ট্যাচু, তাই না? কোত্থেকে এনেছিলে? প্যারিস থেকে? আমার অর্জুন এর থেকেও দামি। এটাও বিদেশি, তাই না? আমার অর্জুন এর থেকে অনেক দামি। এটা এটা কোত্থেকে কিনেছিলে? ইতালি থেকে? কত দাম? $10,000? আমার অর্জুনের এর থেকে অনেক বেশি দাম। আমার অর্জুনের গায়ে যতগুলো আঘাত করেছিলে আমি তার থেকে অনেক বেশি আঘাত করব। সব ভেঙে দেবো, ভেঙে চুরমার করে দেবো। শোনো, তোমার এই বাংলোর সব জিনিস মিলিয়ে যা দাম, আমার অর্জুনের দাম তার থেকে অনেক অনেক বেশি। তাই ভবিষ্যতের জন্য সাবধান। ওটি সহ 5টা বেড খালি রাখবেন। আমি পেশেন্ট নিয়ে এক্ষুনি আসছি। দাঁড়িয়ে দেখছিস কি? মার!
সিস্টার বলুন। 4 নম্বর কেবিন। ওইদিকে। থ্যাংক ইউ। কি দেখছো চরণ দাস? তুমি তোমার এই ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিলে আমাকে মারার জন্য, হ্যাঁ? কিন্তু আমাকে মারা এত সহজ নয়। স্যার আপনার বুক করা এখন একটা বেড খালি পড়ে আছে। তুমি যাও। হ্যাঁ স্যার। চরণ দাস, ইচ্ছে করলে ওই খালি বেডটায় এক্ষুনি আমি তোমার ওই হাত পাটাকে ভেঙে শুয়ে দিতে পারি, কিন্তু কেন দিলাম না জানো? কারণ তুমি হচ্ছ নন্দিনীর বাবা। ভবিষ্যতে আমার সঙ্গে এই ধরনের কোনো লাফড়া করার আগে দয়া করে আমার নামটা মনে রেখো। নাম কি তোমার? আকাশ? পরিচয় করে দিবি না? সোহিনী। আচ্ছা, দেখো বড় খোকা, দাদু ভাই যখন পছন্দ করেছে ব্যাস, তুমিও তো প্রশ্ন করবে না তো? প্রশ্ন করবো না মানে? ওর নাম, ওর বাবার নামটাও জানতে দেবে না? আমার বাবার নাম সত্যপ্রকাশ দত্ত। বিচারপতি সত্যপ্রকাশ দত্ত? হ্যাঁ, আপনি আমার বাবাকে চেনেন? চিনতেও পারি। তুমি তোমার বাবার নামটা বলো। মিস্টার প্রশান্ত মল্লিক। প্রশান্ত মল্লিক? হ্যাঁ। মানে দেবী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান? হ্যাঁ। বাবাকে চেনেন আপনি? হ্যাঁ। আপনারা কি বন্ধু ছিলেন? না। তাহলে? আমি ছিলাম বিচারক এবং তোমার বাবা ছিলেন আসামি। আকাশ, সরি টু সে, তুমি আর সোহিনীর সঙ্গে মেলামেশা করবে না। আর সোহিনী, তোকেও আমি বলে দিচ্ছি, তুই ধরে নে জীবনে তোর এটা একটা অ্যাক্সিডেন্ট। বাবা, আকাশের বাবা অপরাধী হতে পারে, কিন্তু আকাশকে কেন তুমি তার জন্য দায়ী করছো? তাই করছি না, আমি ভয় পাচ্ছি। ভয়? কিসের ভয়? আকাশের মায়ের মতো ভবিষ্যতে তোকেও না পাগলাগারদে যেতে হবে। মানে? স্ত্রীকে বেশি করে কাছে পাবার জন্যে প্রশান্ত মল্লিক হয়তো পৃথিবীর একমাত্র মানুষ যে নিজের সন্তানকে খুন করে জেলে গিয়েছিল। এটা হতে পারে না, এটা হতে পারে না। এটাই সত্যি। আমি নিজের হাতে তোমার বাবাকে 14 বছরের কারাদণ্ড দিয়েছিলাম। আকাশ, সোহিনী আমার মা মনা মেয়ে। ওর জীবনের মঙ্গলের জন্য আমি বাবা হয়ে তোমাকে ওর জীবন থেকে চলে যেতে বলছি। আকাশ, তুমি যেও না আকাশ। আকাশ! মিস্টার প্রশান্ত মল্লিক, কোথায় আপনি? আমার সামনে আসুন। আমি আপনার মেকআপ লাগানো অভিনেতার মুখটা ভালো করে দেখতে চাই। আকাশ? বাহ, এই মুখটাতে এতদিন ধরে একটা মেকআপের প্রলেপ লাগিয়ে রেখেছে, অথচ আমি বুঝতে পারিনি আপনি একজন পাক্কা অভিনেতা। আকাশ, আকাশ থামলেন কেন? প্রশ্ন করুন। জানি প্রশ্ন করার সৎ সাহস নেই আপনার, কারণ আপনি বুঝে গেছেন প্রশ্ন করলেই আমি বলবো আপনি আপনার সন্তানের খুনি। 14 বছর জেল খেটেছেন আপনি। প্রশ্ন করলেই আমি বলবো আপনি আমার মাকে পাগল বানিয়ে বছরের পর বছর মানসিক হাসপাতালে রেখে দিয়েছেন। প্রশ্ন করলে আমি বলবো শুধু আপনার সন্তান এই পরিচয়ের অপরাধে আমার জীবন থেকে আমার প্রেম, আমার ভালোবাসা সব হারিয়ে গেল। সন্তান হয়ে বাবাকে দেবতার আসনে বসিয়ে এত বছর যে পুজো করেছি সেই পুজোটাও আমার কাছে আজকে মিথ্যে হয়ে গেল। সত্য কখনো গোপন থাকে। মেঘ দিয়ে সূর্যকে আড়াল করে রাখা যায় না, তেমনি মিথ্যে দিয়ে ও সত্যকে আড়াল করে রাখা যায় না। বড় খোকা, চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো? আমার সত্যটা কে শুনেছে? দেবী শুনতে চেয়েছিল না? আদালতের বিচারক শুনতে চেয়েছিল না? তাহলে আকাশ কেন শুনবে? কেন শুনবো আমি? আপনার মতো মিথ্যেবাদী প্রতারকের নতুন করে বলার আর কিচ্ছু থাকতে পারে। আমি আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ। বাবা
হচ্ছে সন্তানের কাছে ভগবান, আর সেই ভগবানকে যে অপমান করে সেই সন্তান হচ্ছে একটা অমানুষ। তোমার মতো একটা রাস্তার ছেলে আমাকে মারার সাহস পেল কোত্থেকে? কে দিয়েছে তোমাকে এই অধিকার? এই অধিকার আমার সামনে দাঁড়িয়ে থাকাই ভগবান দিয়েছে, আর আজ তুমি আমার সেই ভগবানকে অপমান করেছো। এই অধিকার দাদা বললে ডেকে তুমি আমাকে দিয়েছো, আর ছোট ভাই যদি কোনো অন্যায় করে দাদা তাকে শাসন করবে। ক্ষমা চেয়ে নাও, যার কাছে তুমি অপরাধ করেছো তার পা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে নাও বলছি। ছেড়ে দিন, আমার হাত ছেড়ে দিন। ওকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে, আমার হাত ছেড়ে দিন, হাত ছেড়ে দিন। অধিকার দিয়েছি বলে তুমি আমার ছেলেকে আমার সামনে মারতে পারো না। অধিকার দিয়েছি বলে মানে এ নয় যে তুমি আমার সত্যিকারের ছেলে। কেন বুঝতে পারছো না? আপন পরের মধ্যে একটা ব্যবধান থেকেই যায়। নিজের সন্তান যেখানে আমাকে বাবা বলে স্বীকার করতে পারে না, সেখানে তুমি তো আর বিধাতা হয়ে আমার কপালে লেখাটা বদলে দিতে পারো না। তুমি তো প্রমাণ করতে পারবে না যে আমি অপরাধী নই। যাও, চলে যাও, আর কোনোদিন কোনো অধিকার দেখাতে এসো না। আমি একাই ছিলাম, একাই থাকবো। কে বলেছে তুই একা? হ্যাঁ, আরে তোর কাছে তো আমি আছি, তোর নন্দিনী আছে, আমি আছি। শোন বাবা, যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোকে একা করতে পারবে না। এই সব জায়গাটা তো তোর। আচ্ছা বাবা, ভালোবাসার অধিকার দেখাতে গিয়ে আমি কেন অপরাধী হয়ে গেলাম বলতো? স্বার্থপর মানুষরা বিনা অপরাধে মানুষকে অপরাধী সাজিয়ে দেয়। যেমন করে তোমার চোখে আমাকে অপরাধী সাজিয়ে রেখেছে। অর্জুন, এই সেই লোক যে তোকে ডাস্টবিনে ফেলে পালিয়ে গিয়েছিল। এই সেই লোক। অর্জুন কি তাহলে দেবীর সন্তান? এবার খেলাটা জমে উঠবে। এই লোকটাই জানে কে তোর বাবা আর কে তোর মা। চরণদাস, চরণদাস, তুমি জানো যে কে আমার মা, কে আমার বাবা? বলো যে আমার বাবা মা কে? কেন তুমি আমাকে সেই ডাস্টবিনে ফেলে দিয়ে গেছিলে বলো? এত বড় প্রশ্নের উত্তরটা এত তাড়াতাড়ি পেয়ে যাবে তুমি ভাবলে কি করে? এতদিন তুমি প্রশান্ত মল্লিকের কথা মতন আমাকে নিয়ে খেলেছো, এবার আমার কথা মতন তোমাকে যে পাল্টা খেলা খেলতে হবে, উত্তর আমি তোমাকে দেব। তার আগে আমার একটা শর্ত আছে। বলো চরণদাস। আমার মা বাবার পরিচয় জানার জন্য আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। বলো তোমার কি চাই, বলো। বেশি কিছু না,
পাগলাগারদ থেকে প্রশান্ত মল্লিকের স্ত্রী দেবী মল্লিককে তুলে নিয়ে এসে আমার কাছে পৌঁছে দিতে হবে। না না অর্জুন, না, এই শর্ত তুই মানবি না। আর ওই মহিলাকে তুই জীবনে প্রথমবার মা বলে ডেকেছিলি। নিজের মাকে মা বলে ডাকতে হলে অন্যের মাকে আমার কাছে এনে দিতে হবে। না অর্জুন না, তুমি কিছুতেই এ কাজ করতে পারো না। এই প্রথমবার এই অন্যায়টা আমাকে করতে হবে নন্দিনী। আমি জানি যে তার জন্য আমাকে অনেক কষ্ট পেতে হবে, কিন্তু নিজের মাকে মা বলে ডাকতে না পারার চেয়ে কষ্টটাকে আমি সারা জীবন বুকের মধ্যে জমিয়ে রেখেছি, সেই কষ্টটা আরো অনেক বেশি নন্দিনী, অনেক বেশি। আমাকে যেতেই হবে। আরে শোন অর্জুন, কি বলে? চরণ দাসের কথা মতন অর্জুন দেবীকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাবে? যদি আপনার স্ত্রীকে বাঁচাতে চান তাহলে শিগগির হসপিটালে চলে যান। চরণ দাসের কথায় অর্জুন আমার সঙ্গে কিভাবে বেইমানি করতে পারে? আজ আমি বড় স্বার্থপর হয়ে গেলাম মা। শুধুমাত্র নিজের মায়ের মুখটা দেখার লোভ সামলাতে পারলাম না বলে তোমাকে আজ আমায় ওই চরণ দাসের হাতে তুলে দিতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ আমার মাকে? তুমি ভেবো না আমি বেঁচে থাকতে আমার মাকে আমার সামনে দিয়ে অন্য কোথাও নিয়ে যেতে পারবে? শুধু তুমি কেন, তোমার মতন 10টা আকাশ মল্লিক আসলেও আজ আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমার মায়ের দুধের দিব্যি আমি কিছুতেই আমার মাকে নিয়ে যেতে দেবো না। আমারও আমার মায়ের দিব্যি এনাকে আমি নিয়ে যাবই। না বাবু না, আমার অর্জুন বিশ্বাসঘাতক বেঈমান নয়। অর্জুনকে আমি নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম, এই তার প্রতিদান। বাবু, আমার অর্জুনকে কে বিশ্বাসঘাতক সাজিয়েছে জানেন? তাহলে কি অর্জুনই আমার সেই হারিয়ে যাওয়া ছেলে প্রমোদ? না, প্রমোদ অর্জুন জানে না ওর নিজের অজান্তেও কত বড় ভুল করে ফেলেছে। মায়ের মুখ দেখার জন্য নিজের মাকে শত্রুর হাতে তুলে দিয়েছে অর্জুন। তোমার শর্ত আমি পালন করেছি চরণ দাস, এবার বলো আমার মাকে। এনে ধর, চরণ দাসকে ছেড়ে দাও। ধরে চরণ দাস বলো যে আমার বাবা মাকে।
একবার শুধু বলো এখনো বলছি চরণ দাস মাকে অনেকক্ষণ ধরে তুই জানতে চেয়েছিস কে তোর মা। নিজের মায়ের পরিচয় জানার জন্য যাকে তুই তুলে নিয়ে এসছিস, হ্যাঁ এই বুড়ি তোর মা। যাচ্ছিস কোথায়? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে আবার হাত তুললি? আজকে তোকে ছেলেকে আমি পুড়িয়ে শেষ করে দেবো। চল দেবী বাহ, তোমার দুই ছেলেই এখানে হাজির। প্রশান্ত মল্লিক যদি থাকতো তাহলে আজ আমি পুরো পরিবারটাকেই শেষ করে দিতাম। যে হাতটা তুই আমার মার গায়ে তুলেছিলি, সেই হাতটা আজ আমি ভেঙে তোকে চিরকালের মতন পঙ্গু করে দিলাম।
আজ আমি তোকে মেরেও ফেলতে পারতাম, কিন্তু মারলাম না, কারণ তুই নন্দিনীর বাবা। মা, মা, দাদা, এই তোমার ছোট খোকা। মা, দাদা, আরে না না, আরে বুকে আয়। চলো মা, বাড়ি চলো, চলো বাড়ি চলো। বাবা, এতদিন পর মায়ের স্মৃতি ফিরে এসছে। না, বাবু, এতদিন ধরে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। অর্জুন, আল্লাহ আমার ডাক শুনেছেন, তোকে তো মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। বাবু, আপনার অর্জুনকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। কোথায় যাচ্ছ রহমত? অর্জুনকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আজ থেকে তুমিও এই পরিবারের একজন সদস্য। আয় মা, এখানে আয়, এনাদের প্রণাম কর। এসো এসো।